শীতটা বেশ জাঁকালো। গায়ের হাড়গুলো সব ঠকঠকিয়ে কেঁপে কেঁপে উঠছে। ওই বাবা, মনে হচ্ছে সেই ঠকঠকানির আওয়াজ বাইরে থেকেও লোকে শুনতে পাবে। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন। শীতের ঠেলায় কাঁপছি মোড়া, লাগছে দাঁতে দাঁত। সারাক্ষণ উনুন জেলে পোহাতে হবে হাত। বেশ বলেছো, বেশ বলেছো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এমন শীত এই রাজ্যে বহু বছর বাদে পড়লো। চারিদিকে শুধুই কুয়াশা, রোদ যেন উবে গিয়েছে। এমন শীতের সকালে ঘুম ভাঙতেই চায় না। তবে চারিদিকে কুয়াশাচ্ছন্ন হওয়ায় মন্ত্রীমশাইয়ের বেশ টুকটাক করে এদিক সেদিক থেকে জিনিস সরাতে সুবিধেই হচ্ছে, তাই না? তুমি আর কথা বলো না গোপাল, তোমার যা ঘুম, যত রাজ্যের অলসতার ধুম। তা মন্ত্রীমশাই কিন্তু এই শীতেও ওনার বদভ্যাসটা ঠিক জারি রেখেছেন। আচ্ছা মন্ত্রীমশাই, ওই সময়ে রাস্তায় বোধহয় আপনি আর ফুলচোরেরাই থাকেন না? দেখুন মহারাজ, দেখুন গোপাল কিন্তু আমায় অপমান করছে। আমার একটা মান সম্মান আছে। আহা, তোমরা আবার খামোখা বাঘ বিতণ্ডায় জড়াচ্ছ কেন? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। ঠান্ডাকালে মিছিমিছি সভার পরিবেশ গরম করে লাভ আছে? আসলে মন্ত্রীর মান সম্মানটা ঠিক চোখে পড়ে না, কারণ যা যা সব কাণ্ড ঘটিয়েও রাজসভায় ফিরে আসেন। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, নিজেকে বেশি চালাক ভেবো না। মহারাজ, একটা জরুরি কথা মনে পড়ল। রাজ্যের দক্ষিণ দিকে নদীর ধারেই আমার যে বাগানটা রয়েছে, সেইখানে বড়ই বাঁদরের উপদ্রব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতিও হচ্ছে। সে কি? না 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 না, আমাদের রাজ্যের প্রাকৃতিক সম্পদকে মোটেই নষ্ট হতে দেওয়া যাবে না। আমি লোক দিচ্ছি, তুমি বাগানটাকে পরিষ্কার করিয়ে নাও। ওই বাগানের আমগুলো সেরা। হ্যাঁ, গ্রীষ্মকালে ওই আমের শরবত খেয়ে মন পুরো জুড়িয়ে যায়। মহারাজ, আপনি যা বলবেন। এই শীতে মনে বড্ড বনভোজন করার স্বাদ জেগেছে। কত বছর হলো চুটিয়ে বনভোজন করি না। মহারাজ, বনভোজনে গোপাল গেলে খুবই মুশকিল, কারণ ও তো একাই সবার খাবার শেষ করে দেবে। আহা, গোপাল না গেলে চলবে কি করে? বনভোজনের আয়োজন গোপাল ছাড়া সম্পূর্ণ বৃথা। সব খাবার হবে শেষ, আমরা করব হাপিত্তেশ। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, আমি তো একাই খাই, আর আপনি তো পাড়ার লালু ভুলুর মতো শুধু গন্ধ শোকেন। আবার ঝামেলা? তা মহারাজ, ওই বনভোজনটা কি রাজ্যের ভিতরেই হবে না বাইরে কোথাও? রাজ্যের ভিতরেই করার কথা ভাবতে হবে, কারণ রাজকোষে যে টানাটানি চলছে। মহারাজ, আমরা তো বনভোজন রাজ্যের বড় মাঠেই করতে পারি, নির্ঝঞ্ঝাটে হাত পা ছড়িয়ে করা যাবে। মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। এতে আমাদের রাজ্যের বাইরে না গিয়েই কম খরচে বনভোজন হয়ে যাবে। না 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 না, মাঠটা বনভোজনের জন্য খুবই অস্বাস্থ্যকর। এই গোপাল, বলো দেখি কোথায় বনভোজন করা যায়? ব্যাস, অমনি গোপালকে জিজ্ঞাসা করা হয়ে গেল। কি যে মুশকিল! কি হে বলো? এইবারে গোপাল যে জায়গাটা বলবে ওটাই মহারাজের মনে ধরবে। দেখুন মহারাজ, রাজকোষের অবস্থা খারাপ, বৈদ্যর বাগান তো পরিষ্কার করাচ্ছেনই, ওখানেই বরং বনভোজনটা করুন। এই জন্যেই তোমার এত কদর করি হে গোপাল। তোমার বুদ্ধি লাজবাব। আয়োজনে আবার বেশি দেরি করবেন না যেন। বুঝলে বৈদ্য, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি বাগান পরিষ্কার করাতে। বাগানখানা সাফ হয়ে গেলে ওখানেই বনভোজন হবে। বনভোজন আমার বাগানেই হবে? আমার বাগানে তো বাঁদরের উৎপাত। ভয় পেও না, ওরা আমাকে আর মহারাজকে দেখে ভয় না পেলেও তোমাদেরকে ঠিক ভয় পাবে। গোপাল, না, বৈদ্যর বাগানখানা খুবই সুন্দর। নদীর ধারের এই টাটকা বাতাস মগজে শরীরে প্রবেশ করে মনটাকে বেশ চাঙ্গা করে দিচ্ছে। এই একটা কথার মতো কথা বলেছ মন্ত্রী। আসলে টাটকা বাতাস আর সুস্বাদু খাবারের ঘ্রাণ মানুষের মনকে ফুরফুরে করে তোলে। টাটকা বাতাস আর লুচি তরকারির ঘ্রাণ খাওয়ার জন্যে মনটা করছে অঞ্চন অঞ্চন। সত্যি, ছাকা তেলে লুচি ভাজার গন্ধটা যত পাচ্ছি
তত খিদে পাচ্ছে। শোনো মন্ত্রী, শোনো গোপাল, গাদাখানে খালি না খেয়ে মন প্রাণ ভরে তাজা বাতাসে শ্বাস প্রশ্বাস নাও, যাতে মাথাটা আরো খোলে। মহারাজ সাবধান, মন্ত্রী বেশি পরিমাণে শ্বাস নিলে কিন্তু বদবুদ্ধি দ্বিগুণ হয়ে যেতে পারে। এখানে এসে কার বদবুদ্ধি বেড়েছে তা তো দেখতেই পাচ্ছি। না হলে সকাল সকাল এই মনোরম পরিবেশেও তুমি আমার নামে মহারাজের কাছে নিন্দা করো। ঝগড়া চোটে কান হলো ঝালাপালা, মনে হচ্ছে হতো ভালো যদি হতাম আমি কালা। এই থামো তো সবাই, বলছি এখানকার মনোরম পরিবেশে মন কাড়া ছবি আঁকা যাবে বেশ। মহারাজ, আকাশে এক ঝাঁক পাখি উঠছে, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। এ সময় আপনি ওই গাছটার নিচের তাকিয়াটায় বেশ আয়েশ করে যদি বসে একখানা নিজের ছবি আঁকাতেন তাহলে দারুণ হতো। ওমা, ওই গাছের নিচে কে শুয়ে আছে? অচেনা লোক তো। হ্যাঁ, সাথে আবার একটা পুঁটলিও রয়েছে দেখছি। মনে হচ্ছে বাগানের ভাঙা পাঁচিলটা দিয়ে ঢুকেছে। যাকে ছাড়ুন, যা শীত পড়েছে রোদ পোহাতে দিন। সেই ভালো। তা মন্ত্রী, কোথায় বসলে ছবিখানা দুর্দান্ত হতো তা শুধু শুধু মুখে বলে কি কোনো লাভ আছে? কেন মহারাজ, যেটা ঠিক সেটাই তো বললাম। ওরকম অনেক কিছুই মনে হয়। তুমি নিজে চিত্রশিল্পী নও যে অমন একখানা ছবি আঁকতে পারবে, আবার অল্প খরচে অমন ছবি আঁকবে এমন তো শিল্পীও আনতে পারবে না। মুখে বলে বড় বড় কথা, মন্ত্রী মহারাজের হৃদয় দিচ্ছে অযথা ব্যথা। আগে মহারাজ, মানে হ্যাঁ, আমি তোমার দৌড় বুঝে গেছি মন্ত্রী। মিছিমিছি এসব বলে আমার মনকে আর উস্কিও না। উফ, একটু যে শান্তিতে বিশ্রাম নেব তার উপায় নেই। সব কটা মিলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। এই মুখ সামলে, তুমি জানো আমরা কে? আহ মন্ত্রী, থামো তো। কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটলে তুমিও এমন করবে? মহারাজ, ছবিটা নিয়ে একদম হতাশ হবেন না। কখন কিভাবে মনোবাসনা পূরণ হয়ে যাবে কেউ বলতে পারে না মহারাজ। কি যে আছে কপালে বোঝাও যায় না সকালে। মহারাজ, লুচি ভাজা হয়ে গেছে, চলুন খেয়ে নিন। হ্যাঁ, চলো চলো চলো, সবাই জল খাবারটা বরং খেয়ে নি। ঠান্ডা লুচি খেয়ে তেমন মজা নেই। এ কি? হ্যাঁ, আমার মাথার পাশে রাখা পুঁটুলিখানা কই? জরাজীর্ণ পুঁটুলিটা কেউ চুরি করলো নাকি? এ কি আমার আমার পুঁটুলিটা? হায় হায় হায়, একে তো মেলায় কোনো আয় করতে পারিনি, তার উপরে বেটা বজ্জাত বাঁদরটা পুঁটুলিটা জলে ফেলে দিল। আহ, কি ভালো লাগছে এই গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি খেতে। বেড়ে রেঁধেছে। ভাগ্যিস আজকে বাঁদরগুলো বাঁদরামি করছে না। তখন ওই গাছের উপরে একখানা বাঁদরকে দেখেছিলাম, কিন্তু সে বেটা বোধ হয় এখন পালিয়েছে। একজন লোককে দেখলাম বাগানে বিশ্রাম নিচ্ছে। তা বৈদ্য, সে কি তোমার চেনা? না 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 না, খুব রোয়াব নিচ্ছিল, নেহাত মহারাজ বারণ করলো তাই, না হলে আজই ওর মজা দেখাতাম। আপনি তো একটা কাজই খুব ভালো পারেন, একে তাকে মজা দেখাতে। তোমার মতো তো নয়। বুঝলে বৈদ্য, কি গোপাল? ওই বাঁদরটা আমাকে মহারাজকে প্রথমে দেখে এই বাগানে ঢোকার সাহস পেল, পরে তোমাদের দেখে পালিয়েছে। গোপাল, তেলে ভাজা কি পেটে বাতাস হয়ে ভুল ভালো বকে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি কার কি বিপদ হলো? এমন আর্তনাদ কে করছে? আওয়াজটা নদীর পাড় থেকে আসছে। আমি দেখি কে করে এই আর্তনাদ। কার ভীত গলার স্বরে কাঁপছে এই আকাশ বাতাস। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে, গাছের তলায় শুয়ে থাকা সেই লোকটা জলে ডুবে খাবি খাচ্ছে, কেমন উল্টো পাল্টা। কি বলছো? জলে পড়ে গেছে? বাঁচাও, বাঁচাও, মহারাজ, বাঁচাও। শিগগিরই বাঁচান তাকে, না হলে আস্ত প্রাণটা যাবে জল ঢুকে পেটেও নাকে। আহ,
এভাবে তো আর লোকটাকে মরতে দেওয়া যায় না। কে কিভাবে ওকে বাঁচাতে পারবে বলো? এই তাকিয়াটা ভাসিয়ে দিলে কেমন হয়? ভেলায় চড়ার মতন ভেসে আসতে পারবে। না না, লোকটা তো সাঁতারই জানে না, তার পক্ষে তাকিয়ায় উঠে আসা অসম্ভব। ওহ, এখন কি উপায় আছে গোপাল? আহাহাহা, চোখের সামনে লোকটাকে মরতে দেখবো নাকি? ভয় নেই মহারাজ, নদীর জল তেমন গভীর নয়। কিভাবে বাঁচাবে এই লোকটাকে? আমি এই তাকিয়া নিয়ে নিজের সাথে তার কাছে যাচ্ছি। ভরসা রাখুন, ঠিক উদ্ধার করে আনবো। দেখো গোপাল, দেখো তোমার ওই বপু নিয়ে আবার তাকিয়ায় বসতে যেও না, তাহলে তাকিয়াটা আরো ভেঙে যাবে। আমি বসলে তো তাও একটু ভেসে ভাঙবে, আর আপনি বসলে তো ভাসবেই না মন্ত্রী মশাই। বাঁচাও, 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 বাঁচাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি না থাকলে আজকে বাঁচতেই পারতাম না। ওহ, ওহ। এই জন্যই গোপাল তুমি আমার গর্ব। এই শীতেও ঠান্ডার পরোয়া না করে যেভাবে তুমি ওনাকে বাঁচালে তা সত্যিই প্রশংসনীয়। আপনার পুটলিতে কি এমন আছে যা বাঁচাতে সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দিলেন? মরবার শখ না হলে কেউ নদীতে এমন করে ঝাঁপ দেয় নাকি? পুঁটুলিতে আমার আঁকার যাবতীয় সরঞ্জাম আছে, যা আমার কাছে প্রাণের চেয়েও বেশি প্রিয়। কি? তবে তুমি একজন চিত্রশিল্পী নাকি? আগে হ্যাঁ। মহারাজ, এ তো মেঘ না চাইতেই জল। করবেন নাকি আপনার মনোবাসনাটা পূরণ? ওমা, তুমি চিত্রশিল্পী? বাহ বাহ বাহ! তা তুমি কি আমার একখানা ছবি এঁকে দিতে পারবে? গোপাল এই শিল্পীকে দিয়ে ছবি আঁকিয়ে নেওয়ার আগে আমাকে একে হাত করতেই হবে। কি মন্ত্রী, তুমি এবারে কিছু বলো। মন্ত্রী মনে কষছে ছক, তাই করছে না আর বক বক। বিনা পারিশ্রমিকে মহারাজের সুন্দর একখানা ছবি আঁকাতে পারলেই হলো। এক কাজ করি, আমি বরং একে আমার বাড়ি নিয়ে যাই। কি এত ভাবছো বলো তো মন্ত্রী? মহারাজ, বলছি কি, এই তো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এক কাজ করি না কেন, ওকে বরং আমার বাড়ি নিয়ে গিয়ে আগে একটু সুস্থ করে তুলি। ওমা, তুমি বলছো বাড়ি নিয়ে যাবে? আগে হ্যাঁ মহারাজ, কালকে বরং ও সকাল সকাল এসে আপনার সাথে আঁকার কথাটা বলে নেবে। তা ঠিক, ওর একটু বিশ্রামও দরকার। হ্যাঁ মহারাজ। আর গোপাল, এদিকে রান্না বান্না হয়ে গেলে তুমি আমার বাড়িতে একটু খাবার পাঠিয়ে দিও, কেমন? হ্যাঁ 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 মন্ত্রী, খাবার নিয়ে একদম চিন্তা করো না, তুমি আগে ওকে দেখো। ব্যাপারখানা কি, মন্ত্রী তো এত পরোপকারী নয়, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। এই বদমাইশটা কে? চুপ চুপ চুপ, আস্তে। এই লোকটা একজন চিত্রশিল্পী। তা আমাদের বাড়িতে এনেছো কেন? একে বুঝিয়ে শুনিয়ে হাত করে একদম বিনা পারিশ্রমিকে একখানা ছবি আঁকাবো বলে। ও, আমার ছবি আঁকাবে বুঝি? আগে বললেই হয়। না, আগে মহারাজের একখানা ছবি বিনা পয়সায় আঁকিয়ে দেখে নি কেমন আঁকে, তারপর তোমারটা। শোনো বউ, হাতে সময় নেই। বলো শুধু একবার, কি করব? আমার কখনো গরম জামা কাপড় লোকটাকে পরতে দাও, বুঝলে? আর আর খুব ভালো ব্যবহার করো, কেমন? ওরে বেটা শয়তান মন্ত্রী, দেখো এবারে কেমন জব্দ করি তোমায়। আমার কথা শুনে তুমি যদি বিনা পারিশ্রমিকে মহারাজের একখানা সুন্দর ছবি এঁকে দিতে পারো, তাহলে চারিদিকে আমি তোমার সুখ্যাতি ছড়িয়ে দেব। বেশ তো মন্ত্রীমশাই, পারিশ্রমিক না নিয়েই একখানা দুর্দান্ত ছবি এঁকে দেবো খন। এত সহজে রাজি হয়ে গেল, আমার মতলবটা খাটবে তাহলে। কিন্তু ছবিখানা যদি সকলের পছন্দ হয়, তাহলে কিন্তু আমাকে মোহরের বদলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দিতে হবে। কি? আবার আবার দেওয়া নেওয়া আসছে কেন? এতে আপনারই লাভ। একটা মোহরও খরচা না করে মহারাজকে একখানা দুর্দান্ত হাতে আঁকা ছবি দিতে পারবেন। বাবা, এ তো বুদ্ধিতে দেখছি বেশ শেয়ানা।
গো, বলি রাজ দরবারে যাবে না? এত বেলা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমোচ্ছ? না, ও সভাকবি আর বিজ্ঞানীকে বলা আছে, তেমন কিছু ঘটলে বাড়িতে ঠিক খবর দিয়ে যাবে। বাবা, বলি এমন ভাব করছো যেন তুমি নবাব। বুঝতে পেরেছি, ওই কালকের বনভোজনে আজ্ঞাদা গিলে কুটে পেট খারাপ করেছো। বনভোজন করে যদি পেট খারাপই না হয়, তাহলে আর বনভোজন করার মানেটা কি শুনি? নোলার জুড়োয় না। আমাকে ঘুমোতে দাও তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। এই গুলটে, ন্যাপলার মুখ চেপে ধরেছিস কেন? ছাড় 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 ছাড়। এই কি করছিস কি তোরা? ন্যাপলা কাঁদছে কেন? দেখো না দাদু, গুলটে ন্যাপলার মুখ চেপে ধরেছিল। এই গুলটে, কেন রে এমন করেছিস? জানিস না মুখ চেপে ধরলে মানুষের দম বন্ধ হয়ে যায়। বাবা গো, মরেই যাচ্ছিলাম। এমন বাজে খেলার মোটেই খেলবি না। আচ্ছা দাদু, ভুল হয়েছে, আর হবে না। কি শিল্পী, আমার ছবি আঁকবে তো? কেন আঁকবে না মহারাজ? আমার কথায় ও একটা মোহরও না নিয়ে আপনার ছবি এঁকে দেবে। ও বাবা বাবা বাহ, তাই নাকি? মহারাজ, ছবিটা ভালো লাগলে আমাকে একটা মোহরও না দিয়ে আপনি কেবল পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দেবেন, তাহলেই হবে। সেটা আবার কোন জিনিস? বললে বিনা মোহরে আঁকবে, এদিকে সব থেকে দামি জিনিস চাইছো। মহারাজ, জিনিসটি গুরুত্বের দিক থেকে সবচেয়ে মূল্যবান, কিন্তু দেওয়া যায় সম্পূর্ণ বিনা খরচেই। এ আবার কেমন কথা? আচ্ছা, আগে আঁকো তো দেখি। দুর্দান্ত, চমৎকার ছবি। অসাধারণ হয়েছে। আমাকে আমাকে দাও এই ছবিখানা। আগে না, আগে আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি হাতে তুলে দিন, তারপরেই আমি আপনাকে এই ছবিটা দেব। মন্ত্রী, উপায় বার করো। কি সেই জিনিস শিল্পী? জল, শস্য? আগে না, জল এবং শস্য ছাড়াও মানুষ কিছুদিন বাঁচতে পারে, কিন্তু এই জিনিসটি ছাড়া বাঁচা একেবারেই অসম্ভব। যা বুঝছি, গোপাল ছাড়া এই পরিস্থিতি থেকে আমার দরবারে উপস্থিত কোনো পারিষদই উদ্ধার করতে পারবে না। এই সভাকবি, যাও যাও যাও, শিগগিরই গোপালকে খবর দাও। গোপাল, শিগগিরই একবার দরবারে চলো, মহারাজ তলব করেছেন। কেন, কি হয়েছে? আজকে তো চিত্রশিল্পী মহারাজের একখানা দারুণ ছবি এঁকে দিয়েছেন, কিন্তু তার বদলে উনি মোহর না চেয়ে পৃথিবীর সব থেকে দামি জিনিসটি চাইছেন। ও বাবা, তাই নাকি? তা কি দিলেন মহারাজ? ওনাকে শস্য, জল সবকিছুই পৃথিবীর দামি জিনিস হিসাবে দেওয়া হলেও উনি সেই সব জিনিসকে দামি জিনিস হিসেবে মানতে অস্বীকার করেছেন। আচ্ছা, তাহলে উনি কি বলছেন? উনি বলছেন সেই দামি জিনিসটা ছাড়া নাকি বাঁচা প্রায় অসম্ভব। বলো কি, জলকেও জীবন ধারণের জন্য দামি জিনিস হিসাবে মানতে চাননি? আচ্ছা তুমি যাও, আমি আসছি। বলছি খোলা মাঠে যাও, দেখবে হাওয়া লেগে মাথাটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর হাওয়া? এই এক মিনিট, কি বললে? খোলা মাঠের হাওয়া খেলে বুদ্ধি খুলবে? হ্যাঁ গো, বলি এই বুড়ো মাঠে গেলে হাওয়ায় তোমার চুল না উড়লেও মাথাখানা ঠিক খুলবে। হাওয়া হাওয়া, আচ্ছা তখন ন্যাপলার মুখ চেপে ধরাতে ওর শরীরে হাওয়া ঢুকছিল না, যার জন্য ও হাঁসফাঁস করছিল। তা নিঃশ্বাস না নিয়েই ভূতেরাই কেবল থাকতে পারে, মানুষ কি পারে? তবে কি এই পৃথিবীতে হাওয়াই সব থেকে জীবন ধারণের জন্য দামি জিনিস? তাই হবে, কারণ হাওয়া বা বাতাস না ঢুকলে তো মানুষ দম আটকে মরে যাবে। বাবা, বুঝে গেছি গিন্নি, বুঝে গেছি, সব বুঝে গেছি। সবই দেখছি আমার রান্নার গুণ। বাইরে যেতে হলো না, ঘরে বসেই বুদ্ধি খুলে গেল। হ্যাঁ,
গোপাল, তুমি এসেছো। আমায় দয়া করে উদ্ধার করো গোপাল। চিন্তা করবেন না মহারাজ, আমি আছি তো। এসেছে গোপাল, মহারাজের ফেরাতে কপাল। এই নাও, থলে ভর্তি করে তোমায় পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিলাম। এবারে মহারাজের ছবিখানা দিয়ে তোমার কথা রাখো দেখি। এমনটাই তো চাইছিলাম, আপনার জবাব নেই মশাই। ধন্যবাদ, ধন্যবাদ। এটা কি হলো? ফাঁকা থলেতে কিভাবে পৃথিবীর সব থেকে দামি জিনিস থাকতে পারে শুনি? ব্যাপারটা কি কি হলো? হলো? আরে ছাড়ো, ছাড়ো, কি মন্ত্রীমশাই, ছাড়ো আমায়, ছাড়ো, লাগছে এই, তো? ছাড়ো। দম বন্ধ হয়ে যাচ্ছে, হাঁসফাঁস ছাড়ো। করছেন? এইটাই হচ্ছে আসল কথা। আপনার নাক গলা টিপে ধরলে আপনি দম আটকে মরে যাবেন। দেখুন, দেখুন মহারাজ, দেখুন গোপাল প্রকাশ্যে খুন করছিল আমায়। খুনে গোপাল, একটা খুনে গোপাল। অতটাও মন্দ নয় গোপালের কপাল। হচ্ছেটা কি? আমাকে একটু বুঝিয়ে বলো না গোপাল। তাহলে শুনুন, এই পৃথিবীর সব থেকে দামি জিনিসটা হলো হাওয়া বা বাতাস। কি? পৃথিবীর সব থেকে দামি জিনিস হাওয়া বা বাতাস? যা পারছো বলছো, হ্যাঁ? আর একটু হলেই তো হাওয়ার অভাবে আপনি দম বন্ধ হয়ে এই পৃথিবী থেকে হাওয়া হয়ে যাচ্ছিলেন মন্ত্রীমশাই। আশা করি এবারে টনকটা নড়েছে। বাবা গো, আর একটু হলেই প্রাণটা যাচ্ছিল। ও হাওয়া বাতাসে সব। হ্যাঁ, হাওয়া বাতাসই সব। হাওয়া বাতাস ছাড়া বাড়তে থাকবে এই পৃথিবীতে অসংখ্য মানব সব।